আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম থেকে আয়োজিত সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ দেহ সুস্থ মন দেখার জন্য। দর্শক, এই অনুষ্ঠানটিতে আমরা কোনো একটি রোগ, এর চিকিৎসা ব্যবস্থা এবং এর প্রতিকার নিয়ে কথা বলে থাকি। সে ধারাবাহিকতায় আজকে আমরা কথা বলবো চোখের বিভিন্ন সমস্যা এবং এর প্রতিকার নিয়ে। এই বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ আশরারুল হক, চক্ষু বিশেষজ্ঞ সার্জন, পাহাড়তলী চক্ষু হাসপাতাল, চট্টগ্রাম। ডাক্তার আশরার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। ডাক্তার আশরার, শুরুতে আমরা জানতে চাই কি কি ধরনের চোখের সমস্যা নিয়ে সাধারণত রোগীরা আপনাদের কাছে আসেন? খুব সুন্দর কোয়েশ্চন। আসলে আমাদের হাসপাতালে যে টারশিয়ারি হসপিটালগুলো, ওখানে কিন্তু দুই ধরনের পেশেন্ট আসে। একটা হচ্ছে কিছু ইমার্জেন্সি থাকে, ইমার্জেন্সি কিছু পেশেন্ট আসে, আর কিছু আছে আউট পেশেন্ট ডিপার্টমেন্টে। তো মেনলি আউট পেশেন্ট ডিপার্টমেন্টে পেশেন্টের যে টার্ন ওভার, এটা সবচেয়ে বেশি, এবং এখানে সবচেয়ে বেশি আছে কিন্তু চোখে ঝাপসা দেখা নেই। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বেশি রোগী পাই আমরা। চোখে ঝাপসা দেখে হঠাৎ চোখ লাল হয়ে যাওয়া, চোখ দিয়ে পানি পড়া, আর চোখে প্রচণ্ড ব্যথা হওয়া, আর অনেক সময় ডাবল দেখা, এরকম আরও অনেকগুলো মাইনর সিমটম নিয়ে আমাদের কাছে আসে। আর ইমার্জেন্সি, অ্যাকিউট ইমার্জেন্সির ক্ষেত্রে যেগুলো আসে হচ্ছে আমাদের কাছে কিছু চোখের ইনজুরি থাকে, ওটা খুব ট্রমাটাইজ, তারপর হচ্ছে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট থাকে, কেমিক্যাল ইনজুরি থাকে, আর ইন্ডাস্ট্রিয়াল কিছু ইনজুরি থাকে। ওরা কাজ করতে গিয়ে বিভিন্ন ধরনের ট্রমাটাইজ, সিভিয়ারলি ট্রমাটাইজ থাকে। এই ধরনের পেশেন্টগুলো আমরা সাধারণত পেয়ে থাকি। এই যে বলছিলেন চোখ লাল হয়ে যাওয়া, এই যে চোখ লাল হয়ে যাওয়া নিয়ে কি কি ধরনের রোগীগুলো আপনারা সাধারণত পেয়ে থাকেন, বা চোখ লাল হয়ে যাওয়ার কারণগুলো কি কি? চোখ লাল হয়ে যাওয়া এটা চোখের সবচেয়ে মোস্ট কমন সিমটম। কিন্তু আমরা চোখের জেনারেলি যেই সমস্যাগুলো হয়, ওখানকার 90% ক্ষেত্রে কিন্তু প্রথমেই শো করে চোখ লাল হয়ে যাওয়া নিয়ে। সো এটার অনেকগুলো কারণ আছে বলতে গেলে। আমি যদি মোস্ট ইম্পর্টেন্টগুলো বলতে চাই, তাহলে হবে যে আমরা সাধারণত যেটা বলে থাকি কনজাংটিভাইটিস, আমরা যেটা সবাই চোখ ওঠা নামে জানি, কনজাংটিভাইটিস। আবার অনেকের মনে করেন ওই অ্যালার্জির কারণে চোখ লাল হয়ে যায়। তারপর চোখ অনেক সময় ড্রাই আই, চোখের যে কচকচ, বয়স্কজনিত যারা বয়সের কারণে যাদের হয়, ওদের চোখের একটু পানি শূন্যতা থাকে, ওদেরও কিন্তু চোখ লাল হয়ে যায়। আবার চোখের কালোরা যায় যদি কোনো ইনফেকশন হয় অথবা কোনো ক্ষত থাকে, সেক্ষেত্রেও চোখ লাল হয়ে যেতে পারে। আবার চোখের ভিতরের যেই ইন্ট্রাকিউলার যেই ইনফ্লামেশন অথবা ইনফেকশন, ওগুলোর কারণেও চোখ লাল হয়ে যেতে পারে। তাছাড়া নর্মাল যে ট্রমা অথবা কোনো কেমিক্যাল চোখে পড়া, এনি কাইন্ড অফ আসলে চোখের ইয়ের জন্য, ট্রমাটাইজের জন্য অথবা ইনফেকশনের জন্য চোখ প্রাথমিকভাবে যে সিমটমটা দিয়ে শো করে, এটা কিন্তু চোখ লাল হয়ে যাওয়া। চোখ লাল হয়ে যাওয়া। তো এই কনজাংটিভাইটিস বা চোখ ওঠা জিনিসটা কি আসলে? কনজাংটিভাইটিস হচ্ছে আসলে আমাদের চোখের ভিতরে, আমাদের কালো রাজার পাশে একটা পাতলা আবরণ থাকে, যেটাকে আমরা কনজাংটিভা বলি। এই কনজাংটিভাল টিস্যুটার ইনফ্লামেশন থাকে, ইনফেকশন থাকে, আমরা কিন্তু কনজাংটিভাইটিস বলি। তো এটার বেশ কয়েকটা কারণ আছে। আমরা যে সিজনাল যে কনজাংটিভাইটিসটা পাই, এটার কারণ হচ্ছে আসলে ভাইরাস, আমরা ভাইরাস বলি। স্পেসিফিকভাবে বলতে গেলে মোস্ট কমন ভাইরাস হচ্ছে এডিনো ভাইরাস। এটা দিয়েই হচ্ছে যখন ইনফেকশনটা হয়, তখনই আমরা এই সিজনাল এটা ছাড়াও আরও ব্যাকটেরিয়াল কারণও হইতে পারে, অন্য ফাঙ্গাল কারণও হইতে পারে, অনেক কারণ হইতে পারে। তো মোস্ট কমন হচ্ছে ভাইরাস, এবং এটা এডিনো ভাইরাস দিয়ে সবচেয়ে বেশি হয়। তো এই ক্ষেত্রে কনজাংটিভাইটিসের ক্ষেত্রে আপনারা রোগীদেরকে কি কি ধরনের পরামর্শ দিয়ে থাকেন, বা আপনাদের ট্রিটমেন্ট প্ল্যানটা কি হয়? এবং আমরা যেটা করি এটা হচ্ছে, এটার জন্য কিছু অ্যান্টিভাইরাল থাকে, অ্যান্টিভাইরাল কিছু ড্রাগ থাকে, সেকেন্ডারি ইনফেকশনটাকে প্রিভেন্ট করার জন্য কিছু অ্যান্টিব্যাকটেরিয়াল দিতে হয়। যে সিমটমগুলো থাকে আসলে আমরা সিমটোমেটিক ম্যানেজমেন্টগুলো দিই, সাথে কিছু অ্যাডভাইস থাকে। যেমন আমরা নর্মাল মনে করি কি কনজাংটিভাইটিস চোখ লাল হয়ে গেলে চোখে পানি দেওয়া মনে হয় ভালো, কিন্তু এটা আসলে রং। যেটা করতে হয়, কনজাংটিভাইটিসের ক্ষেত্রে কিন্তু আমরা ওয়াটারটা রেস্ট্রিকশন দিয়ে দিই, চোখে পানি লাগানো যাবে না। কারণ পানি লাগালে হয় কি, আমাদের পানির কারণে অনেক সময় ইনফেকশনটাকে আরও বেশি ফ্লেয়ার করে। এই যে আপনি আরেকটি কথা বলছিলেন, চোখ লাল হওয়ার যেটি কারণ ড্রাই আই, এই ড্রাই আই আসলে কি এবং কাদের এই জিনিসটা বেশি হয়? ড্রাই আই আসলে এটা একটা মোস্ট কমন একটা সমস্যা। বিশেষ করে এখন বর্তমান আমাদের রানিং যেই সিমটমগুলো চলতেছে, ড্রাই আই হচ্ছে খুবই কমন। এটার অনেকগুলো কারণ আছে। এটার অনেকগুলো কারণের মধ্যে একটা হচ্ছে এইজিং একটা কারণ। কারণ আমাদের চোখের পানির কিন্তু এটা অনেক
ডাইনামিক একটা জিনিস, এটার অনেকগুলো লেয়ার থাকে এবং এটার অনেকগুলো মেকানিজম থাকে, সিক্রেশন থেকে শুরু করে একদম ড্রেনেজ পর্যন্ত সুন্দর একটা মেকানিজম থাকে। তো মেইনলি বয়সের ক্ষেত্রে যেটা হয়, বয়সের ক্ষেত্রে আমাদের সব কিছুর ফাংশন, সব অন্যান্য অর্গানের মতো কিন্তু আইয়ের ইনভলভমেন্ট যে স্ট্রাকচার আছে ওগুলোর ফাংশনে কিন্তু আস্তে আস্তে ডিক্রিজ করে। তো যার কারণে দেখা যায় যে ওই লেয়ারের মধ্যে বিভিন্ন ফল থাকে অথবা ওভাবে ভালোভাবে ফর্ম হইতে পারে না, যার কারণে হচ্ছে আইয়ের এই যে ফরেন বডি সেন্সেশন, চোখে আমরা যেটা বলি চোখে কচকচ লাগা, এটা হয়। আবার সেকেন্ড মোস্ট বলতে গেলে হচ্ছে আমাদের এখন যে রানিং যেই ইলেকট্রিক ডিভাইস, স্ক্রিন টাইম আমরা যেটাকে বলি, স্ক্রিন টাইম হচ্ছে এখন অনেক মানে আমাদের জন্য বড় একটা চ্যালেঞ্জ বলা যায়। কারণ আমরা অন্যান্য যেই রিস্ক ফ্যাক্টরগুলো আছে ওগুলো থেকে আমরা রুগীকে আমরা দূরে সরাতে পারতেছি, বাট স্ক্রিন টাইম এটা তো সম্ভব না। আমরা বিভিন্নভাবে প্রফেশনাল বলেন, ডেলি ইউজ বলেন অথবা হ্যাবিচুয়াল বলেন, সব কিছুর সাথেই আমরা এখন স্ক্রিন টাইমটা জড়াই গেছে, যার কারণে স্ক্রিন টাইমটা কোনোভাবেই আমরা এটা আলাদা করতে পারতেছি না। এবং স্ক্রিন টাইমের ক্ষেত্রে যেটা হয়, আমরা যখন কোনো স্ক্রিনের দিকে তাকাই, এটা হোক টিভি, ল্যাপটপ, ট্যাব, মোবাইল, আমরা কিন্তু অনেক কনসেন্ট্রেশন দিই, যার কারণে আমাদের চোখের পাতার যেই আমাদের ব্লিঙ্কিংয়ের যে রেট ওটা কিন্তু অনেক কম হয়। এক্সাইটমেন্ট থাকলে যেটা হয় আমরা তাকিয়ে আছি, তো এদিকে চোখের ব্লিঙ্ক না হওয়ার কারণে আমাদের ব্লিঙ্কটা হলেই কিন্তু আমাদের লেয়ারটা, আগের লেয়ারটা ভেঙে যায়, নতুন লেয়ারটা উপরে চলে আসে। তো অনেকক্ষণ যখন ব্লিঙ্ক হয় না তখন হয় কি, এই ওটা তো যেটা আগেরটা ড্যামেজ হয়ে গেলে নতুনটা ফর্ম হলো না, যার কারণে পার্মানেন্ট কর্নিয়া কালো রাজার মধ্যে একটা চেঞ্জ চলে আসতে পারে। এবং এটা একটা অনেক মানে আমরা এটাকে কম্পিউটার ভিশন সিনড্রোম বলি। কম্পিউটার ভিশন সিনড্রোমটা এখন অনেক বেশি মানুষ মানে এই সিমটমে ভুগতেছে, এটা অ্যালার্মিং জিনিস। এছাড়াও আরও অন্যান্য লোকাল কজ আছে, চোখের পাতার ইনফ্লামেশন আছে, ইনফেকশন আছে, আমরা ব্লেফারাইটিস বলি, আরও অন্যান্য অনেকগুলো কজ আছে। মোস্টলি এগুলোই হচ্ছে আমাদের কাছে কমন মনে হয় এবং অ্যাওয়ারনেসের মতো জিনিস মনে হয়। আরেকটি সম্ভাব্য কারণ বলছিলেন যে আপনাদের প্রায় রোগীগুলো আউটডোরে পান চোখে ব্যথা নিয়ে। চোখে তীব্র ব্যথা বা ব্যথার কারণগুলো কি কি? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। চোখের তীব্র ব্যথা, চোখের যত সিভিয়ার রোগ বলি, আমরা যদি রোগ বলি, সবগুলো কিন্তু তীব্র ব্যথা নিয়ে প্রেজেন্ট করে। সুতরাং মানে আমার একটা অনুরোধ থাকবে, যখনই চোখ লাল হওয়া বা অন্য কোনো সিমটমের সাথে যখন তীব্র ব্যথা হবে চোখে, তখন কোনো দেরি করা যাবে না, এটা একটা ইমার্জেন্সি। সাথে সাথেই হচ্ছে আমাদের চক্ষু বিশেষজ্ঞের কাছে চলে আসতে হবে। আর যদি তীব্র ব্যথার আমরা কারণ বলতে চাই, তাহলে তীব্র ব্যথা হচ্ছে আমাদের আসলে এটা একটা নার্ভাস পেইন, তো অলওয়েজ নার্ভাস, নার্ভের কারণে হয়। নার্ভ স্টিমুলেট হচ্ছে যখন চোখের প্রেশার যখন অনেক বেশি বেড়ে যায়, এবং চোখের প্রেশার বাড়ে হচ্ছে যখনই, এটা একটা আমরা চোখের অনেক বড় একটা অ্যালার্মিং ডিজিজ, এটা হচ্ছে গ্লোকোমা বলি আমরা, চোখের প্রেশারজনিত সমস্যা। যখন অ্যাঙ্গেল ক্লোজ হয়ে আমাদের চোখের পানিও কিন্তু, চোখের ভিতরের যে ভলিউম, এটা কিন্তু একটা পানি, এই পানির একটা নির্দিষ্ট ভলিউম আছে, এটারও উৎপত্তি আছে এবং ড্রেনেজ আছে। তো কোনো কারণে যদি ড্রেনেজ যদি বন্ধ হয়ে যায় অথবা সিক্রেশন যদি বাড়ে, তখনই হচ্ছে এই ঘটনাটা ঘটে। গ্লুকোমার কথা বলছিলেন, গ্লুকোমা তো খুবই কমন আমাদের দেশে, এবং রোগীরাও দেখা যায় যে গ্লুকোমা নিয়ে আপনাদের কাছে আসে। একটা রোগী যখন এই ধরনের ব্যথা নিয়ে আসে এবং যে আপনারা ডায়াগনোজ করলেন গ্লুকোমা, পরবর্তীতে আসলে রোগীটার করণীয় কি? গ্লোকোমা আমাদের চোখের ক্ষেত্রে একটা চ্যালেঞ্জিং বলা যায়। কারণ হচ্ছে গ্লোকোমা, আমি একটু আগে যে গ্লোকোমাটার কথা বললাম, এগুলো কিন্তু পেইনফুল, এটা আমরা অ্যাঙ্গেল ক্লোজার বলি। মানে ড্রেনেজের যে সমস্যা, পানিটা ঠিকমতো ড্রেন হতে না হওয়ার কারণে যে প্রেশারটা বেড়ে যায়, ওটা অ্যাকিউট, এটা পেইনফুল হয়। কিন্তু গ্লোকোমার একটা সমস্যা হচ্ছে, আমরা নর্মোটেনসিভ গ্লোকোমা বলি, প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমা। অ্যাঙ্গেল পানি যাওয়ার যেই অ্যাঙ্গেল, যে রাস্তা, ওটা ওকে আছে, কিন্তু তারপরেও প্রেশার বাড়া, অথবা কোনো প্রেশারই বাড়া নেই কিন্তু অপটিক নার্ভের যে ড্যামেজ, এটা কিন্তু হতে আছে। এটার ক্ষেত্রে যেটা হয়, এটা হচ্ছে, এটাকে আমরা সাইলেন্ট কিলার বলি। রুগীর কোনো সিমটম নাই, রুগী নর্মাল, রুগী বুঝতেই পারতেছে না তার যে দৃষ্টিটা চলে যাচ্ছে, স্বাভাবিক, কোনো পেইন নাই, রেডনেস নাই, কোনো কিছু নাই, সাইলেন্ট কিলার। তো এই ক্ষেত্রে গ্লোকোমা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। এবং এটা আমাদের হসপিটাল, আমাদের টারশিয়ারি হসপিটাল চিটাগাং আই ইনফার্মারি ট্রেনিং কমপ্লেক্স, আমাদের গ্লোকোমা উইক থাকে, আমাদের অনেকগুলো অ্যাওয়ারনেস প্রোগ্রাম থাকে, এবং এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম থাকে। আমরা প্রতি বছরই একটা গ্লোকোমা উইক আমরা পালন করি। আরেকটি কথা আপনি বলছিলেন, ধরেন কেমিক্যাল ইনজুরি বা চোখে কোনো কিছু পড়লো, তো আমাদের চোখে যখন কোনো কিছু পড়ে বা কেমিক্যাল ইনজুরিটা হয় বা অ্যাসিড জাতীয় জিনিসগুলো পড়ে, ওই সময়টাতে ডাক্তারের কাছে পৌঁছানোর আগ পর্যন্ত
আমাদের আসলে কি কি করতে হবে? কেমিক্যাল ইনজুরি এটা চোখের জন্য একটা আসলে ভয়াবহ অবস্থা। কেমিক্যাল, অনেক ধরনের কেমিক্যাল আছে, তবে চোখের জন্য আমাদের কাছে মনে হতে পারে চোখের জন্য মনে হয় অ্যাসিডটা মনে হয় খুব খারাপ। আসলে কিন্তু যদি কেমিক্যালের সাথে কম্পেয়ার করি, আমাদের কিন্তু ওই অ্যাসিড কিন্তু চোখের জন্য ভালো। কিসের তুলনায়? হচ্ছে ক্ষারের তুলনায়। চোখের জন্য সবচেয়ে ডেঞ্জারাস কেমিক্যাল হচ্ছে আমরা যেই সাধারণত পানের সাথে যে চুন, আমরা যে চুনটা আমরা সাধারণত খাই, এটা হচ্ছে ক্ষারীয় জাতীয় যে কেমিক্যালগুলো আছে, এটা হচ্ছে সবচেয়ে বেশি ডেঞ্জারাস। এটা কর্নিয়াকে সম্পূর্ণ নষ্ট করে ফেলে। এবং এখন তাও একটু কমছে আমাদের আগে, এখন তো মানুষ পান এগুলো একটু কম খায়, আমাদের বয়স্করা আগেই তো এখনও আসে আমাদের জায়গায় প্রতিদিনই কিন্তু এই বলতে গেলে একটা লাইম বার্ন বলি আমরা, এটা কিন্তু আমাদের জন্য খুব একটা অ্যালার্মিং, কারণ এটা আমরা কিছুই করতে পারি না। চোখের চুনটা যখন চোখের ভিতরে যায়, চোখের ভিতরে ফোরনিক্স, আমাদের ভিতরে কিন্তু অনেকগুলো পকেটের মতো থাকে, কনজাংটিভার অনেকগুলো পকেট থাকে, ওখানে গিয়ে ঢুকে থাকে এবং পুরো জিনিসটা নেক্রোসিস করে ফেলে। তো যে কারণে কেমিক্যাল পড়লে এখন এগুলো তো আর পেশেন্টরা কিছু ডিল করতে, এগুলো আমরাই করব। শুধু পেশেন্টের একটাই উদ্দেশ্য, একটাই পরামর্শ থাকবে, এটা হচ্ছে কেমিক্যাল যখনই যেই কেমিক্যালই হোক, যেমন আমাদের হাউস হোল্ডে তো আমরা আসলে রেগুলার কেমিক্যাল নিই, যেমন হারপিক আছে, মেডিসিন তো এক প্রকার কেমিক্যাল, যেটাই পড়ুক সাথে সাথে মানে পানি দিয়ে ওয়াশ করতে হবে। মানে যেটাই হোক কনজাংটিভাল স্যাকের মধ্যে যেভাবে আমরা সাধারণত 20 থেকে 30 মিনিট বলি, মানে ইনিশিয়ালি হচ্ছে 20 থেকে 30 মিনিট টানা চোখের মধ্যে পানি ফেলতে হবে, পানি দিয়ে ওয়াশ করতে হবে। এরপরে চোখে হালকা কিছু চেপে ধরে অথবা কোনো কিছু দিয়ে একটু চেপে ধরে অথবা হাত দিয়ে হোক, যেভাবেই হোক, অথবা ব্যান্ডেজ দিয়ে হোক, সাথে সাথে কোনো টার্সিয়ারি অথবা নিকটস্থ যেই চক্ষু বিশেষজ্ঞ আছে ওনার শরণাপন্ন হতে হবে। কারণ কেমিক্যাল ইনজুরি যদি আপনার চোখকে যদি আমরা সেভ করতে চাই, আমাদের যত দ্রুত ইন্টারভেনশনে যেতে হবে। আমি একটু একটা ভিন্ন প্রসঙ্গে যেতে চাই আপনার কাছে। জন্মের পর একটা শিশু বা নবজাতকের জন্মের পর চোখ পরীক্ষাটা জরুরি কেন? জন্মের পরে চোখের পরীক্ষার ক্ষেত্রে আমাদের কিছু ক্রাইটেরিয়া আছে। আমাদের এখন রানিং যেটা হচ্ছে প্রিমেচিউর বেবি কিন্তু আমাদের খুব বেশি এখন। এটা অনেকগুলো স্টাডি আছে কেন প্রিমেচিউর বেবিগুলো, অনেকগুলো স্টাডি আছে। আমাদের ওয়ার্কিং মাদার আছে, আমাদের এখন অনেক স্ট্রেস, তো আমাদের এখন প্রিমেচিউর ডেলিভারি যেহেতু বেশি, তো প্রিমেচিউরের সাথে কিন্তু চোখের একটা বড় সম্পর্ক আছে। কারণ হচ্ছে একটা ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে, চোখের আমরা মনে করি যে একটা বাচ্চা জন্মের আগে কিন্তু সব পরিপূর্ণ হয়ে আসে, হাত দেখা যায়, চোখ দেখা যায়, সব কিছু কিন্তু একটা পরিপূর্ণ একটা অবয়ব নিয়ে আসে। কিন্তু ইন্টারেস্টিং বিষয় এটা হচ্ছে জন্মের সময় কিন্তু চোখ পরিপূর্ণ হয় না, এবং জন্মের প্রায় চোখের যে পরিপূর্ণতা, দৃষ্টির পরিপূর্ণতা এটা কিন্তু চোখের জন্মের পরেও 8 বছর পর্যন্ত সময় লাগে। সো জন্মের সময় তো আমরা অত দূরে যাব না, আমরা জন্মের সময় থাকি। তো প্রিমেচিউর চোখের যে ইনিশিয়াল যেই আমাদের দরকার, আমরা রেটিনা যেটা বলি, চোখের যে পর্দা, এই পর্দা কিন্তু পরিপূর্ণ হতে কিন্তু 40 উইকস লাগে। এটা আপনার কিন্তু 40 উইকস লাগবেই। আমাদের প্রিমেচিউর যে বেবিগুলো হয় এগুলো সাধারণত আপনার 32 উইকসে হয়, 32 উইকস অথবা আরও আর্লিয়ে হইতে পারে। তো কোনো কারণে যদি এর আগে জন্ম হয়, মানে মেচিউর হওয়ার আগেই যদি জন্ম হয়, ওর কিন্তু ওই রেটিনাটা অবশ্যই চেক করতে হবে। কেন চেক করতে হবে? আমরা প্রিমেচিউর বেবির সাথে কিন্তু আরও অনেকগুলো ফ্যাক্টর ইনভলভ। প্রিমেচিউর বেবি যখন হয় তখন ওয়েট থাকে অনেক কম, তারপর ইনটিভিউশনে রাখা হয়, হাই ফ্লো অক্সিজেন দেওয়া হয়, এগুলো সবগুলো কিন্তু রিস্ক ফ্যাক্টর চোখের রেটিনাটা ডেভেলপ হওয়ার জন্য। আপনি যখন হাই ফ্লো অক্সিজেন দিবেন, সে মনে করবে অক্সিজেন এনাফ আছে, সে করে কি, যেই রেটিনাটা ডেভেলপ হয় নাই, যেই রেটিনাটা এখনো পরিপূর্ণ হয় নাই, সে আর ওই কাজটা বন্ধ করে দিবে। তখন দেখা যায় যে আর রেটিনাটা ডেভেলপ হলো না। আর অনেক সময় আন্ডারওয়েট হলে নিউট্রিশনাল কিছু ব্যাপার থাকে, আবার ম্যাটারনাল ইনফেকশনের অনেকগুলো ব্যাপার থাকে। তবে আমাদের তো আসলে সব বাচ্চাকে জন্মের পরে চক্ষু পরীক্ষা তো সম্ভব না। মনে রাখতে হবে, যদি কোনো কারণে প্রিমেচিউর থাকে, 32 উইকসের আগে যদি কোনো কারণে যদি বাচ্চা পৃথিবীতে চলে আসে, তাদের বাধ্যতামূলক, কোনো বাচ্চার যদি ওয়েট যদি আপনার 1500 গ্রামের 1.5 কেজির কম হয়, তাদেরকে অবশ্যই চক্ষু পরীক্ষা করাতে হবে। আর যদি হাই ফ্লো অক্সিজেনকে যদি বাচ্চাকে রাখা হয়, তাহলে অবশ্যই চক্ষু পরীক্ষা করাতে হবে। এবং বাচ্চা জন্মের পরে আরও কিছু ফ্যাক্টর থাকে, বাচ্চা সব কিছু ঠিক আছে, আবার দেখা যাচ্ছে জন্মের পরে চোখে আমাদের যে সাধারণত কালো মণি যেটা আছে এটা সাদা, তখন কিন্তু সাথে সাথে আপনাকে ডক্টরের কাছে যেতে হবে। এগুলো আমরা কনজেনিটাল ক্যাটারাক্ট বলি, ভেরি ইম্পর্টেন্ট। কারণ কনজেনিটা আমাদের জন্মের পরে চোখ ডেভেলপ হবে হচ্ছে
আমাদের বাইরের যে লাইট কিন্তু আপনার রেটিনায় যেতে হবে, ব্রেনে যেতে হবে, তখনই ওটা ডেভেলপ করবে। না কিন্তু আমরা একটা বলি অ্যামব্লাইপিয়া বলি, এটা কিন্তু পার্মানেন্ট ড্যামেজ। সব কিছু ঠিক আছে, কিন্তু আলোটা চোখে ঢুকতে পারে নাই। যেমন কনজেনিটাল ক্যাটারাক্ট, তার ছানি যে ক্যাটারাক্ট লেন্স যেটা আছে, সে কনজেনিটালি সে কী হলো, এটা গোলা হয়ে আসলো, তাহলে আমার লাইটটা পাস করলো না। তো রেটিনে না পড়লে এটা ব্রেনে যাবে না, ব্রেনে না গেলে ব্রেনটা ওটা ডেভেলপ হবে না। আমরা যেটাকে সেন্সুরি স্টিমুলাস ডেপ্রিভেশন বলি, যার কারণে একটা অ্যামব্লাইপিয়া ডেভেলপ করবে। এবং এটাও বলা আছে, আপনার অবাক লাগতে পারে, একটা বাচ্চা মানে 6 মাস বয়সের একটা বাচ্চাকে কিন্তু আমরা কনজেনিটাল ক্যাটারাক্টের ক্ষেত্রে কিন্তু অপারেশন করে ফেলা হয়। সো চোখে যদি কোনো কারণে সাদা একটা ভাব থাকে, অথবা চোখ একটু নীলচে ভাব, মানে নর্মাল বেবির চেয়ে অ্যাবনর্মাল কোনো মুভমেন্ট, অথবা চোখ একটু বাঁকা, অথবা নির্দিষ্ট সময় আমাদের যে ডেভেলপমেন্টাল যে মাইলস্টোন আছে এগুলো ঠিকমতো হচ্ছে না, ঘাড় শক্ত হচ্ছে না, অথবা বাচ্চা মার দিকে তাকাচ্ছে না, মার দিকে তাকায় হাসছে না, তো এগুলো কিন্তু বোঝা যায়। বাচ্চাদের একটা কমন কিছু ডেভেলপমেন্টাল মাইলস্টোন থাকে, কোনো কারণে যদি এগুলো ডিলে মনে হয়, অথবা অ্যাবনর্মাল মনে হয়, অথবা সন্দেহ হয়, সাথে সাথে আমাদের ডক্টরের শরণাপন্ন হওয়া উচিত বাচ্চাদের ক্ষেত্রে, নিউবর্নের ক্ষেত্রে। আর নর্মাল যেই স্কুল গোয়িং, প্রি স্কুল গোয়িং আছে, ওদের ক্ষেত্রে তো অবশ্যই আপনার স্কুলে যাওয়ার আগে প্রি স্কুল তো অবশ্যই চক্ষু পরীক্ষা করা উচিত। ধরেন এই যে আপনি যেটা বলছিলেন প্রি স্কুল বা স্কুল গোয়িং বাচ্চাদের ক্ষেত্রে একটা তো রুটিন পরীক্ষা, যে আমি বাচ্চাকে স্কুলে পাঠাবো, তার আগে একটু রুটিনলি আমি চেক আপ করে নিলাম যে বাচ্চার চোখের কোনো পাওয়ারে বা ভিশনে কোনো সমস্যা আছে কিনা। তারপর এইসব ক্ষেত্রে ধরেন কি কি লক্ষণ দেখলে মানে বাচ্চার অভিভাবকরা বুঝতেই পারবেন যে না, আমি অবশ্যই এই মুহূর্তে আমার ডাক্তার দেখানোটা জরুরি বাচ্চাকে? হ্যাঁ, বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয়, বাচ্চাদের ক্ষেত্রে ডায়াগনোসিসটা একটু কঠিন। কারণ হচ্ছে আমরা যেরকম এক্সপ্রেসিভ, বাচ্চারা কিন্তু না, বাচ্চারা কিন্তু বলে না। বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু গার্জিয়ানদের দায়িত্বটা বেশি। যেমন একটা বাচ্চা, সে আপনি বুঝতে পারবেন, কীভাবে বুঝতে পারবেন, বাচ্চা যখন দেখবেন টিভি দেখার সময় দেখবেন যে একটা নর্মাল বাচ্চা দেখবেন অনেক সোফায় বসে টিভি দেখতেছে, কিন্তু ওই বাচ্চা দেখবেন টিভির সামনে চলে যাচ্ছে। এগুলো দেখে বোঝা যায় ও সামনে গিয়ে টিভি দেখে। তো এটা আমরা একটা সন্দেহ করলাম। আরেকটা জায়গায় কোনো কিছু যখন তাকাবেন, ও একটু কুচকাই তাকায়, মানে একটু কেমন যেন একটা অ্যাবনর্মাল লুক দিয়ে থাকে, প্রেশার দিয়ে তাকায়। বাচ্চাদের কিন্তু একটা অ্যাকোমোডেটিভ পাওয়ার একটু বেশি থাকে, সে একটা ঝাপসা জিনিসকে কিন্তু জোর করে ক্লিয়ার করতে পারে। তো এই জোর করতে গিয়ে যে সে একটা এক্সপ্রেশন দিচ্ছে, ওটাতে কিন্তু আমাদের একটু ফোকাস থাকতে হবে, ওটা বোঝা যায়। আবার স্কুলে যখন যাবে, স্কুলে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বাচ্চারা নিয়ে আসে কিন্তু স্কুল থেকে। হ্যাঁ, এবং এটা স্কুলটা আমরা মনে করেন যারা আরবান এরিয়ায় থাকি, আমাদের ক্ষেত্রে স্কুলের ক্ষেত্রে এটা টিচাররা কনসার্ন। গ্রামে গঞ্জে পেরিফেরিতে যারা থাকে ওরা তো এত কনসার্ন না, আসতেছে যাচ্ছে। তো আমাদের স্কুলে যেভাবে বুঝবে, ওই বাচ্চা যদি কোনো কারণে পেছনের বেঞ্চে বসে, সে কিন্তু দেখবে না, বোর্ডের পড়া কিন্তু সে নিতে পারবে না। তাহলে আমাদের গার্জিয়ানদের বাসায় থাকতে হবে যে সে পড়া আনলো না কেন, অথবা কেন আনতে পারতেছে না, আমরা বকাবকি করলে হবে না। এমনও হতে পারে সে দেখতে পাচ্ছে না, পেছন থেকে সে দেখতে পাচ্ছে না, তখনই আমাদের কাছে আসতে হবে। আবার অনেক সময় দেখা যায় সামনে আরেকজন থেকে দেখে দেখে লিখতেছে, মানে আমাদের এই জিনিসগুলো দেখলেই কিন্তু খুব সহজেই ও বাচ্চার যে একটা রিফ্লেকটিভ এরর আছে, সমস্যা আছে, এটা কিন্তু মানে মোটামুটি বোঝা যায়। এবং এটার ক্ষেত্রে অ্যালার্মিং যেটা হচ্ছে, আমরা যদি ওই প্রথমে একটা কথা বললাম না, আমাদের চোখ ডেভেলপ হওয়ার জন্য, পরিপূর্ণভাবে ডেভেলপ হওয়ার জন্য 8 বছর পর্যন্ত সময় নেই। তো কোনো কারণে যদি কোনো বাচ্চার যদি আপনার রিফ্লেকটিভ এরর থাকে, এবং এটা যদি আমি আর্লি যদি কারেকশন করে দিতে না পারি, তাহলে কিন্তু যদি, এবং এটা 8 বছর ক্রস করে ফেলে, তাহলে কিন্তু পার্মানেন্ট ড্যামেজ হয়ে যাবে, অ্যামব্লাইপিয়া হয়ে যাবে। অ্যামব্লাইপিয়া হয়ে গেলে কিন্তু এরপর আর কিছুই করার থাকবে না। এই দৃষ্টি 8 বছর বয়সে গিয়ে যেই জায়গায় ফিক্স, সে ওটুকুই দেখবে, এর বেশি সে দেখবে না। কিন্তু আমি যদি এটা যে 4 বছর 5 বছর বয়সে যদি আমি ওকে কারেকশন দিয়ে, চশমা দিয়ে যদি 6 করে দিতে পারতাম, এবং সেইটা দিয়ে যদি অন্তত 1 ইয়ার অথবা 2 ইয়ার যদি সে কন্টিনিউ করতে পারতো, ক্লিয়ার লাইটে চোখের ভিতরে যেতে পারতো, তাহলে কিন্তু সে পরিপূর্ণ একটা সুস্থ বাচ্চা হিসেবে, সুস্থ মানুষ হিসেবে কিন্তু সে একটা কোয়ালিটি ভিশন নিয়ে সে লাইফটা ডিল করতে পারতো। সুতরাং এটা ভেরি ইম্পর্টেন্ট বাচ্চাদের, আপনার প্রি স্কুল গোয়িংয়ের ক্ষেত্রে, বিশেষ করে 4-5 বছরের বাচ্চাদের, একদম আমি মনে করি সব বাচ্চাদেরই 4-5 বছর বয়সের বাচ্চার সব বাচ্চারই চোখ পরীক্ষা করা উচিত। আরেকটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে ধরেন একটা বাচ্চাকে চশমা দেওয়া হলো তার দৃষ্টি কম বেশির কারণে, এটা আসলে কতদিন পর্যন্ত ব্যবহার করতে হবে? এবং আরও একটা জিনিস সবাই একটু ধারণা করে যে একবার আমি চশমা দিলাম, তাকে তো সারা জীবন চশমা পরতে হবে, আমি তার একটু চশমা না দিয়ে দেখি কতটুকু কি হয় না হয়। এই সম্পর্কে যদি আপনি একটু বলতেন আমাদেরকে। চশমার ক্ষেত্রে যেটা, বাচ্চাদের ক্ষেত্রে, বাচ্চাদের চোখ কিন্তু অন্যান্য শরীরের অন্যান্য অঙ্গের মতো কিন্তু মানে অনগোয়িং ডেভেলপমেন্ট হয়। আমাদের স্ট্রাকচার বড়, একটা বাচ্চা যখন
বয়সের সাথে সাথে বড় হচ্ছে, সাথে ওর আই ভলিউম, ওর স্কাল সব কিছু কিন্তু বড় হচ্ছে। এটার সাথে কিন্তু রিফ্লেক্টিভ এররও চেঞ্জ হয়। এই জন্য আমরা বলি যদি কোনো বাচ্চা চশমা ইউজ করে, নট অনলি বাচ্চা, অ্যাডাল্টের ক্ষেত্রেও সত্য, যদি চশমা ইউজ করে অন্তত 6 মাস অন্তর অন্তর চোখের পাওয়ারটা অ্যাডজাস্ট করা উচিত। কারণ এটা বাড়ুক বা কমুক, এটা অ্যাডজাস্ট করে, যদি কমলো বাড়লো সে নতুন যে পাওয়ার ওটা সে আবার নতুন করে অ্যাডজাস্ট করে নেবে। যদি এটা নর্মাল ক্ষেত্রে, আবার অনেকের অনেক প্যাথোলজি থাকে, হাইপাইমেইয়াতে অনেকের দেখা যাচ্ছে -8 -9, আমরা -6-এর উপরে গেলে আমরা সাধারণত হাই মাইওপিয়া বলি। ওই ক্ষেত্রে ডক্টরের পরামর্শ অনুযায়ী এটা হইতে পারে 2 মাস 3 মাস, যেভাবে ডক্টর তার শিডিউল করবে ওভাবে ডক্টরের শরণাপন্ন হওয়া উচিত। আরেকটি বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায়, আপনি প্রথমেই বলছিলেন স্ক্রিনিং টাইম, যে ইলেকট্রনিক ডিভাইস, মোবাইল টাইপ এগুলোর প্রতি বেশ আসক্ত, সারাদিনই আসলে দেখা যায় ডিভাইস নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে। একজন চক্ষু বিশেষজ্ঞ হিসেবে আপনার পরামর্শ কি থাকবে, কিভাবে আমরা ডিভাইস থেকে বাচ্চাদেরকে আসলে একটু বিরত রাখতে পারবো? বাচ্চাদের ক্ষেত্রে যেটা, বাচ্চাদের আসলে আমাদের তো যারা আমরা মানে শহরের যারা আমরা থাকি, আমাদের বাচ্চাদের আউটডোর অ্যাক্টিভিটিতে আমাদের নাই বললেই চলে। আমাদের আউটডোর অ্যাক্টিভিটি আমাদের কিন্তু নর্মালি বাচ্চাদের ক্ষেত্রে যেটা বলা আছে, এটা হচ্ছে একটা বাচ্চার মিনিমাম ডেলি 2 আওয়ার, মিনিমাম, ম্যাক্সিমাম কিন্তু অনেক বেশি হতে পারে, মিনিমাম আপনাকে 2 আওয়ার ওকে আউটডোরে রাখতে হবে, ও আউটডোরে থাকতে হবে। এটা স্কুল হোক, এটা মাঠে হোক, এটা যেখানেই হোক, মিনিমাম 2 আওয়ার আপনাকে এই ইয়েতে থাকতে হবে, মানে ঘরের বাইরে থাকতে হবে। আর স্ক্রিন টাইমের ক্ষেত্রে আপনি যেটা বললেন, বাচ্চাদের ক্ষেত্রে স্ক্রিন টাইম যত মিনিমাম করা যায়, আপনি যদি না পারে তো আলো ভালো, মিনিমাম যতটুকু করা যায়। কারণ এটা বাচ্চাদের ক্ষেত্রে স্ক্রিন টাইম মানে বাচ্চাদের ক্ষতি। কারণ আমরা জানি যে বাচ্চাদের আমাদের যে ইয়েগুলো আছে, স্ক্রিন থেকে অনেকগুলো লাইট আছে, রিফ্লেক্ট হয়, এগুলো চোখের জন্য অনেক ক্ষতি। আর বাচ্চাদের এটা অনেকটা মাইওপিয়া ডেভেলপ করে। এবং আমাদের একটা স্টাডিতে দেখা গেছে যে গ্রামের বাচ্চার চেয়ে শহরের বাচ্চাদের এই রিফ্লেক্টিভ এরর বেশি, এবং এটার অন্যতম কারণ হচ্ছে স্ক্রিন টাইম। ওর জন্য আমার পরামর্শ থাকবে মিনিমাম, মানে যতটুক পারেন। আবার একদম না পারাও তো সম্ভব না, সারাদিন বাসায় থাকে, বাচ্চা ইরিটেট হবে, আবার অন্যদিকে সমস্যা হয়ে যাবে। জন্য যত মিনিমাম যতটুক ইয়ে করা যায়, কন্ট্রোলে রাখা যায় বাচ্চাকে, এটা তো আসলে গার্জিয়ানদের উপরেই ডিপেন্ড করে, ওটাই। ধন্যবাদ ডাক্তার আশার। আমরা আসলে অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। অনেক প্রশ্ন মাথায় ঘুরছে, কিন্তু সময় স্বল্পতার কারণে করতে পারছি না। ইনশাল্লাহ আগামী একটি পর্ব হয়তো আপনাকে আবার আমন্ত্রণ জানাবো, আমরা বাকি যে প্রশ্নগুলো আছে ওগুলো নিয়ে ইনশাল্লাহ আপনার সাথে কথা বলবো। আপনি এখান থেকে বিদায় নেওয়ার আগে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলে বিদায় নিতেন। চোখ অনেক মূল্যবান একটা সম্পদ, দৃষ্টি, ভালো দৃষ্টি, হেলদি লাইফ। আপনি এত সুন্দর পৃথিবী, এত সুন্দর লাইট, এত সুন্দর ফুল, এটা যদি আপনি ক্লিয়ারলি না দেখেন, আমরা যদি একটা কোয়ালিটি দৃষ্টি না পাই, তাহলে কিন্তু এটা আসলে খুব দুঃখজনক। এবং এটা কোয়ালিটি দৃষ্টি প্রিজার্ভ করার দায়িত্ব কিন্তু আমাদের নিজেদেরই। আমাদের দৃষ্টির প্রতি যত্নবান হইতে হবে, সঠিক সময়ে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং যত্ন নিতে হবে। যেমন আমাদের চোখের যেই নর্মাল যে ব্যাপারগুলো আছে, হাইজিন মেনটেন করা, আমাদের যেহেতু আমরা একটু তৃতীয় বিশ্বের দেশ, ধুলাবালি বেশি, চোখের হাইজিন মেনটেন করতে হবে, চোখের যত্ন নিতে হবে, এবং সাথে আমাদের বাচ্চাদের সুন্দর দৃষ্টি, সুন্দর ভবিষ্যতের জন্য বাচ্চাদের দৃষ্টিরও যত্ন নিতে হবে। ধন্যবাদ সবাইকে, এবং ধন্যবাদ ডক্টর আদনান সাহেব। ধন্যবাদ ডাক্তার আশার, অনুষ্ঠানে উপস্থিত থেকে আপনার মূল্যবান পরামর্শ আমাদের দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম চোখের বিভিন্ন সমস্যা এবং চিকিৎসা ব্যবস্থা এবং প্রতিকার নিয়ে। আসলে চোখ এমন একটি বিষয় যেটি নিয়ে যদি কথা বলা একবার আমরা আরম্ভ করি, অনেকক্ষণ ধরে আসলে আমরা পরামর্শ নিতে পারবো এবং বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলতে পারবো। আমরা আজকে কিছু ছোট ছোট বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোকপাত করার চেষ্টা করেছি। আশা করি আজকের পর্বের মাধ্যমে বাচ্চাদের অভিভাবকরা বিশেষ করে সচেতন হতে পারবে এবং কোন সময় আমাদের ডাক্তারের কাছে যেতে হবে, কোন কোন ইমার্জেন্সিতে আমাদের ডাক্তারের কাছে যেতে হবে, সেই বিষয়ে আমরা একটি ধারণা লাভ করতে পারলাম। আগামী পর্বে আরও একটি রোগ এবং এক চিকিৎসা নিয়ে আমরা আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।